বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের ক্লাস 7 অর্থাৎ আইসিআইসি বোর্ডে যারা পড়ছো তাদের ক্লাস 7-এর অন্তর্গত একটি গল্প নিয়ে আলোচনা করছি। আজ আমরা চারুচন্দ্র চক্রবর্তীর কাজের লোক নামক গল্পটি নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজের লোক চারুচন্দ্র চক্রবর্তী। গল্পের যে লোগো সেই ছবিটি আমি এখানে তুলে ধরেছি। গল্পটি খুবই সহজ ভাষায় লেখা এবং গল্পটি খুব সুন্দর। চলো তাহলে আমরা আলোচনার মাধ্যমে গল্পটি পড়ব এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পেছনে আমরা তার সাথে জড়িত যে সমস্ত প্রশ্ন উত্তর হয় সেগুলিও অ্যাটাচ করে দেব। আর আগে আমরা একটু লেখক পরিচিতি সম্বন্ধে দেখে নেব। দেখো, চারুচন্দ্রর জন্ম হয়েছিল 1902 সালে। তার ছদ্মনাম ছিল জরাসন্ধ। হেয়ার স্কুল থেকে মেট্রিক আর প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে এমএ পাশ করেছিলেন। দার্জিলিংয়ে ডেপুটি জেলার হিসাবে কর্মজীবনের শুরু। তার উল্লেখযোগ্য লেখাগুলি হল লৌহ কপাট, তাপসী, পারি, ন্যায়দণ্ড, তৃতীয় নয়ন প্রভৃতি। সাহিত্য কৃতির জন্য শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কার তিনি পেয়েছিলেন। 1981 সালে তার মৃত্যু হয়েছিল, অর্থাৎ তার জীবনাবসান হয়েছিল। আরে আমরা কাজের লোক চারুচন্দ্র চক্রবর্তী গল্পটি পড়া শুরু করব। দেখো, অফিস ঘরের বড় ঘড়িটায় ঢং ঢং করে 8টা বেজে গেল। শেষ ঘন্টার রেশটুকু মিলিয়ে না যেতেই, মানে শেষ যে ঘন্টার আওয়াজটা সেটি শেষ হওয়ার আগেই ঝড়ের মতো ঘরে ঢুকলেন ঘোষ সাহেব। নেপালি দারোয়ান খটাস করে বুট ঠুকে সালাম ঠুকলো মিলিটারি কায়দা, মানে মিলিটারি যেভাবে ইয়েস স্যার করে, মানে যেভাবে জয় হিন্দ স্যার করে সেভাবে। ঘোষ সাহেব মানে মিস্টার বি আর ঘোষ, বিলাত ফেরত, মস্ত ব্যবসায়ী, 4-4টি কোম্পানির ডিরেক্টর। ব্যাঙ্গালোরে সুরকির কল, নওগাঁয় গাজার চাষ, চাটগাঁয় শুটকি মাছ আর কানপুরে গুড়ের আড়ত। এই নিয়ে হিমশিম খাচ্ছেন সারাদিন। মানে সবকিছু কন্ট্রোল করা তো একটা ব্যাপার। নিঃশ্বাস ফেলবার অবসর নেই। মা যতদিন বেঁচে ছিলেন মাঝে মাঝে বিয়ের জন্য পিড়াপিড়ি করতেন, মারা তো করবেই এই সমস্ত, কিন্তু ঘোষ সাহেব অঙ্ক কষে বুঝিয়ে দিতেন তার দিন রাতের প্রোগ্রাম এমন নিরেট, মানে এত জটিল হয়ে আছে যে বিয়ে করার জন্য 5টা মিনিট দেওয়ার মতো কোথাও ফাঁক নেই তার। ক্রিং ক্রিং করে ইলেকট্রিক বেল বেজে উঠল। বেয়ারা সেলাম করে দাঁড়ালো। ঘোষ সাহেব সেদিনের ডাক দেখছিলেন, মানে কি কি চিঠি আসছে। মুখ না তুলতেই বললেন, মজুমদার। মজুমদার হচ্ছে ঘোষ সাহেবের সরকার, মানে অ্যাসিস্ট্যান্ট যে থাকে সেই। 2 মিনিটের মধ্যে তার ঘরটা ঘুরে এসে বেয়ারা জানালো, সরকার মশাই এখনো তো আসেনি। সাহেবের মুখে বিরক্তি ফুটে উঠল। কিছু বললেন না, মানে ঘোষ সাহেব কিছু বললেন না। চিঠি পড়া শেষ করে একখানা পোস্ট কার্ড হাতে করে মিস্টার ঘোষ যেন একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। চিঠিটা তার দিদির, থাকেন পুরুলিয়ায়। সংসারে ওই দিদি ছাড়া আপনার বলতে কেউ কোথাও নেই। অনেক দিন তার খোঁজ রাখেন না। এই দিদি আর জামাইবাবু তাকে বিলেত পাঠিয়েছিলেন, মানে তার পড়াশোনার কাজে বা অন্যান্য যে কোনো কাজে সাহায্য করেছিলেন। দুজনেই বড্ড ভালোবাসতেন তাকে। অনেক দিন তাদের কোনো ছেলে পেলে হয়নি। টাকা কড়ি সব শ্যালককেই দিয়ে যাবেন, এই ছিল ভদ্রলোকের সংকল্প, মানে দিদি জামাইবাবু এটাই ভেবেছিল যে তাকে দিয়ে যাবে। তারপর তার একটি ছেলে হলো এবং কিছুদিন না যেতেই তিনি হঠাৎ মারা গেলেন। রেখে গেলেন একটা মস্ত বড় দেনা, যার ফাঁক দিয়ে তার গোটা সম্পত্তিটাই প্রায় তলিয়ে গেল। মানে যা সম্পত্তি ছিল দিদি দেখাশোনার অভাবে সবকিছু ধীরে ধীরে শেষ হয়ে গেল। যেটুকু বাকি রইল তাই দিয়ে বিধবা কোনো রকমে ছেলেটাকে মানুষ করে তুলেছেন। ভাইয়ের কাছে তবু হাত পাতেননি কোনোদিন। আজ এলো প্রথম চিঠি। সেই ছেলেকে তিনি পাঠাচ্ছেন। ভাই এত বড় লোক, যদি একটা কোনো চাকরি বাকরি জুটিয়ে দেয়। ছেলেটি আবার বিএ পাশ করেছে। মজুমদার এসে দাঁড়িয়েছিল টেবিলের সামনে। একখানা পোস্ট কার্ড এতক্ষণ ধরে পড়তে তার সাহেবকে সে কোনোদিনও দেখেনি, মানে এত গুরুত্ব সহকারে চিঠি পড়তে। খানিকক্ষণ অপেক্ষা করে ফিরে যাবে কিনা ভাবছিলেন, মানে মজুমদার সাহেব। এমন সময় হঠাৎ মুখ তুলে ঘোষ সাহেব বললেন, এই যে মজুমদার, কি হয়েছিল তোমার? আগে ঘড়িটা একটু স্লো দেখো। আমি আর একদিন বলেছি নতুন ঘড়ি কেন, তা নাহলে আমাকে নতুন সরকার রাখতে হবে, মানে তোমার পোস্টে আমাকে অন্য কাউকে রাখতে হবে।
আজ্ঞে আজ্ঞে, আজকাল ঘড়ির যেরকম দাম। ঘোষ সাহেব বাধা দিয়ে বললেন, ঘড়ির দাম সম্বন্ধে লেকচার শোনার আমার সময় নেই। ওটা বন্ধ রেখে কাজের কথাটা শুনবে কি? সরকার ব্যস্ত হয়ে উঠল, আগে কি কাজ? দয়া করে হুকুমটা পেলেই ব্যাস, আর কথা নয়। পুরুলিয়া প্যাসেঞ্জার হাওড়ায় পৌঁছাবে 8:50। এখন বাজে 8:20, তার মানে এখনো প্রায় 50, তো এদিকে 20-30 মিনিট বাকি। ঠিক 10 মিনিট পরে, অর্থাৎ 8:30টার সময় গাড়ি নিয়ে যাবে স্টেশনে। ওই ট্রেনে আমার ভাগ্নে আসছে, নিয়ে আসবে, বুঝতে পেরেছো? যে আজ্ঞে, মজুমদার বলল। ঘোষ একটা ফাইল খুলে একেবারে ডুবে গেলেন তার মধ্যে। খানিকক্ষণ পরে মুখ তুলে দেখলেন সরকার তখনও যায়নি, উসখুস করছে। কড়া সুরে প্রশ্ন করলেন, এখনো দাঁড়িয়ে আছো যে? আজ্ঞে, নামটা মানে আমি চিনবো কিভাবে? ও নাম, পোস্টকার্ডের চিঠিখানা আর একবার পড়ে একটু ভেবে নিয়ে বললাম, নাম তো জানি না। দেখো, ভাগনা অথচ নাম জানে না। ওর বাবার নাম ছিল বিধুভূষণ বোস। সরকার চলে যেতেই স্টেনোগ্রাফারের ডাক পড়লো, মানে যে লেখালেখি করে। ঘোষ সাহেব ক্রমাগত ডিকটেশন দিয়ে চললেন। ব্রেকফাস্টের সময় হলো। সরকারের দেখা নেই, মানে সরকার বলতে যে আনতে গেল তার দেখা নেই। একেবারেই কাজের লোক নয় লোকটা, কেবল কথার বুদবুদ। কিন্তু ঘোষ সাহেবের প্রোগ্রাম তো নড়চড় হতে পারে না। বাবুর্চি এসে সেলাম দিয়ে গেছে, অর্থাৎ কথা না বলেও জানিয়ে গেছে খানা তৈরি। উঠতে যাবেন এমন সময় নিচে মোটরের হর্ন শোনা গেল, এবং তারপরেই ব্যস্তভাবে মজুমদার ঘরে ঢুকলো। কি হলো, এসেছে? বলে, আগে 3জনকে এনেছি। হুজুর যদি একবার বাইরে এসে দেখেন 3জন, তার মানে? আগে, ওকে তো কখনো দেখিনি, নামটাও জানি না। তারপর জামাইবাবু কি নাম বললেন, যেতে যেতে তো ভুলে গেলাম। মনে ছিল শুধু পদবিটা, বোস। তখন একটা ফন্দি করতে হলো। 4টে কুলি জোগাড় করে একটা করে টাকা দিয়ে বললাম, চেঁচা, এ গাড়িতে বোসবাবু কে আছেন? বোসবাবু। অনেকক্ষণ হাঁকাহাঁকির পর সব কামরা মিলিয়ে 12জন বোসকে পাওয়া গেল। দেখো, ভাগনা এত সে ব্যস্ত যে ভাগনার নাম পর্যন্ত জানে না, ভাগনাকে কোনোদিন দেখেইনি। তার মধ্যে, অর্থাৎ 12জনের মধ্যে পুরুলিয়া থেকে আসছে 5জন। তাদের সকলকেই নিয়ে আসতে চেষ্টা করছিলাম, 2জন কিছুতেই এলো না। বাকি 3জনকে বলে কয়ে তা একরকম ধরে এনেছি। ঘোষ সাহেব একটা সিগারেট ধরিয়ে বললেন, তা বেশ করেছো। বিশল্যকরণী না চিনতে পেরে একেবারে গোটা গন্ধমাদনটা নিয়ে এসেছো, মানে হনুমানের মতো। আচ্ছা, একটি একটি করে নিয়ে এসো দেখি। প্রথম যাকে আনা হলো সে এলো খোঁড়াতে খোঁড়াতে, এবং এসেই মেঝের উপর ধপ করে বসে পড়ল। বয়স 40-এর কাছাকাছি, খোঁচা খোঁচা দাড়ি, ঢুলু ঢুলু চোখ। এদিক ওদিক চেয়ে হাত জোর করে বলল, একটু আফিম দিতে পারো বাবা, 4 দিন জোটেনি। সঙ্গে সেরটাক, দুধ। এটা হওয়ার সম্ভাবনাই নেই। সে বুঝতে পারলেন আর কি। ঘোষ সাহেব মজুমদারের মুখের দিকে একবার কটমট করে চেয়ে বললেন, নেক্সট। এলো 2 নম্বর। 20-22 বছরের ছিপছিপে ছোকরা, মালকোচা, এঁটে কাপড় পরা, মানে শক্তপোক্ত করে কাপড় চোপড় পরা, গায়ে সবুজ রঙের হাফ শার্ট, হাতে একটা টিনের সুটকেস। এসেই খুলে ফেলে গোটা কয়েক কাগজের প্যাকেট বের করে বলল, প্যাকেট চাই স্যার? বিখ্যাত তানসেনি গুলি, গলা জ্বালা, চোয়া ঢেকুর, মাথা ঘোরা, মুখ দিয়ে জল ওঠা, বুকে ধরফর করা। ঘোষ সাহেব ধমকে উঠলেন, শাট আপ! মানে এগুলো কি তুমি বিক্রি করতে আসছো নাকি এখানে? লোকটা একটু ঘাবড়ে গেল, পরক্ষণেই সামলে নিয়ে বলল, এটা চাই না? আচ্ছা, অন্য ওষুধও আছে। দাঁতের মাজন, দাঁতের মলম, বাতের তেল। ঘোষ সাহেব বেরিয়ে পড়লেন ঘর থেকে। যেগুলো কাদেরকে ধরে নিয়ে আসছে? দরজার সামনে দাঁড়িয়ে 3 নাম্বার, মানে এটাই শেষ। কে আপনি? আমার নাম বিশ্বনাথ বসু। আপনার লোক হাওড়া স্টেশন থেকে ডেকে নিয়ে এলো। আমি একজন জ্যোতিষী। হাত দেখে ভূত, ভবিষ্যৎ, বর্তমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসতে পারেন। 11টা প্রায় বেজে গেছে। ঘোষ সাহেব বারান্দায় আরশির সামনে দাঁড়িয়ে, মানে যে কাঁচটা থাকে দরজার সেখানে দাঁড়িয়ে টাইটা ঠিক করে বেরোবার জন্য টুপি তুলে নিয়েছেন। বেয়ারা এসে জানালো, একটু বাবু আয়া, কার্ড লে আও। বেয়ারা ফিরে এসে সাহেবের হাতে দিলে টুকরো কাগজটা, নাম লেখা অহিভূষণ বোস, বিয়ে অহিভূষণ। ঠিক হ্যাঁ, জলদি লে আও। হঠাৎ ব্যস্ত হয়ে উঠলেন ঘোষ সাহেব, মানে এইটা নিশ্চয়ই তাহলে তার মানে ভাগ্নে।
সিঁড়ি দিয়ে উঠে এলো সেই সুশ্রী যুবক, পরনে সাদা জিনের ট্রাউজার আর টুইলের একটা হাফ শার্ট। ঘোষ সাহেব আগ্রহের সঙ্গে অভ্যর্থনা করলেন, এসো এসো। তোমার জন্য সেই সকাল থেকে যা হয়রানি। যেমন মজুমদারের কাণ্ড, গাড়িটা লেট ছিল বুঝি? ছেলেটা একটু অবাক হয়ে বলল, গাড়ি কই না। ও, তাহলে বুঝি অন্য কোথাও আটকে গিয়েছিলে। যাক, সে কথা পরে হবে। এখন তাড়াতাড়ি করে চানটা সেরে নাও তো, আমি অপেক্ষা করছি বলে হাঁক দিলেন। বেয়ারা বেয়ারা ছুটে এলো। সাবকো গোসলখানা দিখালো, মানে সাপকো, মানে তার যে সাপ, তার ভাগ্নে মানে ভাগ্নে তাকে স্নান করার জায়গায় দেখিয়ে দাও। আগে আমার স্নান করার দরকার হবে না। ও, রাস্তায় সেরে এসেছো বুঝি? বেশ, তাহলে চট করে খেয়ে নাও। ছেলেটি ইতস্তত করতে লাগলো, খেয়ে নেব। কিন্তু ঘোষ সাহেব একটু কড়াভাবে জবাব দিলেন, দেখো, গোড়াতেই বলে দিচ্ছি, ওইসব কিন্তু বরং সুতরাং তথাপি এগুলো আমার কিন্তু দু চক্ষের বিষ, মানে এগুলো আমি সহ্য করতে পারি না। বেশ, সরল সোজা ভাষায় কং বলবে, যেটুকু না হলে নয়, তার বেশি বলবে না। সময় বড্ড কম, কাজ শুধু কাজ, এই হচ্ছে জীবন। বয়, সবকা খানা দিয়ে দাও। ঘোষ সাহেবের অফিস যাওয়া হলো না। অহিভূষণকে নিয়েই প্রথমেই গিয়ে উঠলেন হোয়াইটওয়ে লেভেলের 4 তলায়। একরাশ কোট শার্ট ট্রাউজার আনিয়ে বললেন, দেখো কোন সেটটা পছন্দ, মানে তাকে জামা কাপড় দিল। গোটা 6 করে বাছো। আচ্ছা, আমি বেছে দিচ্ছি। কিন্তু অহিভূষণ বিব্রত বোধ করতে লাগলেন। দেখুন, এগুলি আমার দরকার হবে না, আপনি বোধহয় ভুল করছেন। বলছে, আমি ঠিক। ঘোষ সাহেব হো হো করে হেসে উঠল। তারপর গম্ভীরভাবে বললেন, দেখো, ভুল আমি আজ পর্যন্ত করিনি। কাজের লোক যদি হতে চাও, সকলের আগে চাই উপযুক্ত পোশাক। 14 হাত লম্বা একটা ধুতি আর ধানের গোলার মতো পাঞ্জাবি পরে তাকে আয় ঠেসান দিয়ে গড়গড়া টানা চলে, মানে ওই যে এটা হুকো টানে, কাজ হয় না, কাজ চলে না। পশ্চিমে দেখে এলাম, ওরা যে এত এগিয়ে চলেছে সব দিক দিয়ে, তার মূলে ওদের পোশাক, মানে বিদেশে। সুটকেস ভর্তি একরাশ স্যুট কোট জুতো টয়লেটে গাড়ি বোঝাই করে ওরা গিয়ে উঠলেন 5 স্ট্রিটে একটা মস্ত বড় ব্যাংকের হেড অফিসে। ব্যাংকের ডিরেক্টর পদমলাল বান্ডিলওয়ালা মিস্টার ঘোষকে খাতির করে বসিয়ে দামি সিগারেট এগিয়ে দিলেন। কুশল প্রশ্নাদির পর ঘোষ বললেন, মানে সবকিছু কথাবার্তার পর বললেন, আপনার এলাহাবাদ অফিসের জন্য একজন ব্রাঞ্চ ম্যানেজার বেছে দেওয়ার ভার দিয়েছিলেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ তাগিদ আসছে আমার কাছে, ম্যানেজার একঠো বড্ড দরকার আছে। আমি অত্যন্ত দুঃখিত, এতদিন উপযুক্ত লোক জোটাতে পারিনি। জানেন তো, কাজের লোক পাওয়া বড্ড শক্ত আজকাল। হঠাৎ এই ছেলেটিকে পেয়ে গেলাম, আমার নিজের লোক, স্বচ্ছন্দে নির্ভর করতে পারেন। বলছে, আপনার নিজের লোক? তবে তো বিলকুল ঠিক আছে। আর এই নিন ওর সিকিউরিটি, মাইনেটা ভালো দেবেন, নইলে ছেলেদের কাজে মন বসে না, বলে একটা মোটা টাকার চেক ডিরেক্টরের হাতে দিয়ে দিলেন। বান্ডিলওয়ালা খুশি হয়ে বললেন, বেশ বেশ, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা, তাহলে আপনার নামটা মিস্টার বোস? বেশ বেশ, আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। আপনাকে তো হলে কালই এলাহাবাদে যেতে হবে। কিছু অসুবিধা হবে না তো? অহিভূষণ জবাব দেওয়ার আগেই মিস্টার ঘোষ বলে উঠল, না না, কালই যাবে, কালই যাবে। ফিরবার পথে গাড়িতে অন্যান্য লোকজনও ছিল। কোনো কথা হলো না। বাড়িতেও অনেক রাত পর্যন্ত, এবং পরদিন প্রায় সবটাই ঘোষ সাহেব অফিসের লোকজন নিয়ে অত্যন্ত ব্যস্ত রইলেন। ওহির সাথে দেখাই হলো না। সন্ধ্যার একটু আগে থেকেই তাকে তাড়া দিয়ে এবং বয় বেয়ারা চাপরাশিদের ডাক হাঁক করে ব্যতিব্যস্ত করে তুললেন। ওহি, তৈরি হয়ে দেখা করতে এসো, মানে দেখা করতে এলো। ঘোষ সাহেব বললেন, সব গুছিয়ে নিয়েছো তো? ওদের তাড় করে দেওয়া হয়েছে, স্টেশনের লোক থাকবে, অনেক টাকা কড়ির ব্যাপার, সাবধানে কাজ করো। ওহি পায়ে হাত দিয়ে প্রণাম করলো। চোখ দুটো ছলছল করে উঠল। ঘোষ সাহেব তার পিঠে হাত দিয়ে বললেন, থাক থাক। তারপর চোখের দিকে নজর পড়তে বললেন, ডোন্ট বি সিলি মাই বয়, মানে এত বোকা হয়েও না তো, এই তো শুরু হলো, যাকে বলে লাইফ। আজকের দিনে কি মন খারাপ করতে আছে?
কাজ, শুধু কাজ, নো টাইম টু লস। তার মানে সময় নষ্ট করা উচিত নয়। তোমার মাকে খবর দিয়ে দিব। ওহি চমকে উঠল, আমার মাকে আপনি চেনেন? মিস্টার ঘোষ চশমার কাজটা রুমাল দিয়ে ঘষতে ঘষতে বললেন, হ্যাঁ, এ অভিযোগ করবার অধিকার তোমার আছে। অনেকগুলি বছর কাজে একেবারে ডুবেছিল, মানে আমি যে তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি, তুমি অভিযোগ করতেই পারো। আসলে আমি কাজে ডুবেছিলাম, তোমাদের কোনো খবর নিতে পারিনি। সত্যিই আমি লজ্জিত। অভিভূষণ চোখে বিস্ময় আর ঘন হয়ে উঠল, বলল, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। অভিযোগ কাকে বলছেন? বলছে, আমি বুঝতে পেরেছি, গোড়াতেই একটা মস্ত ভুল হয়েছে। আমার পরিচয় যে আহা হা, তুমি বড্ড বকতে পারো ছোকরা, মানে ওকে থামাই দিল। দ্বিতীয় মজুমদার দেখছি, মানে আমার সরকারের মতো, জানো, অনেক দেশ ঘুরেছি, অনেক লোক দেখেছি। মানুষের পরিচয় পেতে হলে ঠিকুজি গোষ্ঠীর দরকার হয় না, চোখের দিকে তাকালেই বোঝা যায়। যাক, তোমার গাড়ির সময় হলো, এই টাকা কটা রাখো, পথে লাগবে। ওখানে গিয়েও তো খরচপত্র আছে, পৌঁছে চিঠি দিও, গুড বাই। দিন ছয়েক পরের কথা, মানে প্রায় 6 দিন পরে, সকালবেলা 8:17। ঘোষ সাহেব যথা নিয়মে তার দেখছেন। একখানা চিঠি খানিকটা পরেই হঠাৎ চেয়েছে, হ্যাঁ, এ কি করেছি? বেয়ারা এবং তার পেছনে মজুমদার ছুটে এলো। সাহেবের মুখ একেবারে সাদা। কোনো কথা না বলে শুধু চিঠিখানা এগিয়ে দিলেন। মজুমদার নিয়ে পড়ল, গত 23 তারিখে শ্রীমান কলকাতা রওনা হইতে পারে নাই, অর্থাৎ তার ভাগ্নে আসেনি। তারপর কয়েকদিন পাঁজিতে ভালো দিন পাওয়া গেল না, মানে পঞ্জিকাতে। আগামীকাল সন্ধ্যার গাড়িতে শ্রীমানকে পাঠাইব মনস্থ করিয়াছি। স্টেশনে লোক রাখিও। তুমি ছাড়া এ হতভাগিনীর আর কেহই নাই। ছেলেটার একটা গতি করে দিও, যাহাতে শেষকালটা একটু নিশ্চিন্তে কাটাইতে পারি। শুভাকাঙ্ক্ষানি, তোমার দিদি। ওই দিনের ডাকে আরো একটা চিঠিও ছিল, লিখেছে অভিভূষণ। দিন চলে না, এমনি অবস্থা। আপনার নাম শুনে গিয়েছিলাম, একটা 30 টাকার মাইনের কেরানিগিরি যদি পাওয়া যায়। কোনো কথা না বলতেই হয়ে গেলাম 400 টাকার মাইনের ব্যাংক ম্যানেজার। একেই বলে কপাল। কার অন্ন কে খায়। আশীর্বাদ করুন, আপনার দয়া এবং বিশ্বাসের মর্যাদা যেন বজায় রাখতে পারি। মানে অহিভূষণ আসছিল তার কাছে একটা কাজের খোঁজে, আর তাকে তার ভাগনা ভেবে সে ম্যানেজারিতে ঢুকিয়ে দিয়েছে। গল্পটি এই পর্যন্তই শেষ। এবারে আমরা অনুশীলনীর কিছু প্রশ্নোত্তর দেখে নেব। দেখো, এখানে অনুশীলনীর 2 রকম প্রশ্ন আছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবে, চেষ্টা করবে বাড়িতে তৈরি করার সেগুলি। এই গল্প থেকে কয়েকটি অতি সংক্ষিপ্ত এবং দক্ষতামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা চেষ্টা করবে বাড়িতে প্র্যাকটিস করার। আজ তাহলে এটুকুই। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।